আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস। আজকে আমরা পড়বো হচ্ছে পপুলেশন হেলথ এন্ড এপিডেমিওলজি এন্ড অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন। এই দুইটা চ্যাপ্টার যদিও আমাদের বিসিপিএস এর সিলেবাসে ইনক্লুডেড নেই, তারপরও কিছু কিছু জিনিস পরীক্ষায় পার্শিয়ালি চলে আসে। ওই জিনিসগুলো আমরা একটু দেখবো। পপুলেশন হেলথ এন্ড এপিডেমিওলজি খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, কয়েকটা জিনিস পড়লেই আপনার পরীক্ষা কোশ্চেন যদি কখনো আসে কমন চলে আসে। যেমন দেখেন এখানে পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92 তে বক্স নাম্বার 5.1 এ চলে আসেন। এখানে দেখেন গ্লোবাল প্রিম্যাচুর মর্টালিটি, গ্লোবাল প্রিম্যাচুর মর্টালিটি টপ 15 র্যাঙ্কড কজেস 2015। 2015 সালে এই স্ট্যাটিস্টিক্সটা চলে আসছে, ডেটাটা চলে আসছে যে টোটাল গ্লোবালি প্রিম্যাচুর মর্টালিটির কজগুলো কি কি, মানে মেইন রিস্ক ফ্যাক্টর গুলা কি কি। তাহলে প্রিম্যাচুর মর্টালিটির এক নম্বর কজ 2015 সালের এই ডাটাতে এক নম্বর কজ হচ্ছে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। সো যদি পরীক্ষায় আসে যে at present nowadays which one of the following is the most common cause of global premature mortality, আপনাকে দিতে হবে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। দুই নম্বর কি নিউনেটাল প্রিটার্ম বার্থ কমপ্লিকেশন। তিন নম্বর কি ডায়রিয়াল ডিজিজ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে নাই, কিন্তু আপনাদের একটু পড়ে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমরা এক নাম্বার এই যে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার বললাম, এটা কিন্তু 2015 এর না, এটা হচ্ছে 1990s। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে দেখেন এই যে 1990s is shown in brackets, তাহলে 1990 সালে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন ছিল গ্লোবাল প্রিম্যাচুর মর্টালিটির এক নম্বর কজ। এট প্রেজেন্ট না, এটা হচ্ছে প্রিভিয়াস ছিল এক নম্বর কজ। সেকেন্ড ছিল নিউনেটাল প্যাটার্ন উইথ কমপ্লিকেশন, নিউনেটাল প্রিটার্ম উইথ কমপ্লিকেশন। থার্ড ছিল ডায়রিয়াল ডিজিজ। আর পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে এখন বর্তমানে গ্লোবাল প্রিম্যাচুর মর্টালিটি সবচেয়ে কমন কজ কি, তখন আপনাকে দিতে হবে এক নম্বর ইসকেমিক হার্ট ডিজিজ, তখন আপনাকে এক নম্বর ইসকেমিক হার্ট ডিজিজ, দুই নম্বর সেরেব্রোভাস্কুলার ডিজিজ, তিন নম্বর লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। তাহলে অ্যাট প্রেজেন্ট আমি প্রথমে যেটা বলেছি ওটা রিভার্স হয়ে গিয়েছে। এখন কোশ্চেনটা দুইভাবে হতে পারে এখান থেকে। একটা হচ্ছে বর্তমানে গ্লোবাল প্রিম্যাচুর মর্টালিটির এক নম্বর কারণ কোনটা বা মেইন কজ কোনটা, সিঙ্গেল বেস্টে যদি আসি ইসকেমিক হার্ট ডিজিজ দিতে হবে। দুই নম্বর আছে সেরেব্রোভাস্কুলার ডিজিজ, তিন নম্বর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ইনফেকশনস। নাও যদি আসে 1990 সালে প্রিভিয়াসলি 1990s-এ সবচেয়ে কমন কজ কি ছিল, তখন আপনাকে দিতে হবে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, নিউনেটাল প্যাটার্ন বার্থ কমপ্লিকেশন, নিউনেটাল প্রিটার্ম বার্থ কমপ্লিকেশন অ্যান্ড ডায়রিয়াল ডিজিজ। ক্লিয়ার? বাকিগুলো পড়ার দরকার নেই, একবার একটু রিডিং দিয়ে বাকি কজগুলো, কিন্তু এই প্রথম তিনটা কজ 1990s-এর এবং 2015 সালের জানা থাকতে হবে। নাও লেটস সি নেক্সট বক্স, গ্লোবাল ডিসএবিলিটি। সো গ্লোবাল ডিসএবিলিটির টপ 15 র্যাঙ্কড কজ এখানে দেখানো হয়েছে। 2015 এর ডেটা অনুযায়ী গ্লোবাল ডিসএবিলিটির মেইন কজ লোয়ার ব্যাক অ্যান্ড নেক পেইন, দেন সেন্স অর্গান ডিজিজ, দেন ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স। এই তিনটা হচ্ছে 2015 এর ডেটা। আর যদি পরীক্ষায় আসে যে 1990s-এর সবচেয়ে কমন কজ কি ছিল গ্লোবাল ডিসএবিলিটি, তো একই জিনিস এটা দেখেন এইখানেও এইখানের এক নম্বরটা এটার এক নম্বরের সাথে মিলে গেছে। দ্যাট মিনস 1990s-এ যা ছিল স্টিল নাও লোয়ার ব্যাক অ্যান্ড নেক পেইন গ্লোবাল ডিসএবিলিটির প্রাইম কজ। ওকে, এছাড়াও দেখেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা হচ্ছে 1990s সেকেন্ড মোস্ট কমন কজ, সেন্স অর্গান ডিজিজ ছিল থার্ড। সো আমার মনে হয় যে এই চার্টগুলো কিভাবে পড়তে হবে বুঝে গিয়েছেন। তিনটা করে কজ পড়তে হবে, 1990s এর ব্র্যাকেটে লেখা, আর 1 2 3 যেটা সিকোয়েন্সিয়ালি লেখা, এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট মোস্ট কমন কজ অফ গ্লোবাল ডিসএবিলিটি। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি নেক্সট পেজ, গ্লোবাল রিস্ক ফ্যাক্টরস। গ্লোবাল রিস্ক ফ্যাক্টরস টপ র্যাঙ্কড 15 র্যাঙ্কড রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। বর্তমানে সবচেয়ে টার্গেট অর্গান ডিজিজগুলার মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই ব্লাড প্রেশার। তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে শীর্ষে আছে হাই ব্লাড প্রেশার, দুই নম্বর স্মোকিং এন্ড সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার, দ্যাট ইজ প্যাসিভিক স্মোকিং, এন্ড নাম্বার থার্ড হাই ফাস্টিং ব্লাড গ্লুকোজ, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? সো এই হচ্ছে বর্তমানে। আর 1990s-এ কি ছিল, চাইল্ডহুড আন্ডারওয়েট ছিল সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর। নাম্বার 2 ছিল 1990s আনসেফ ওয়াটার, কারণ ওই সময়গুলোতে মানে আমরা এখন যেরকম সচেতন, মানুষ অত সচেতন ছিল না, ডিজিটালাইজেশন ছিল না, ঠিক আছে। এবং 1990s-এ থার্ড মোস্ট ছিল হাই ব্লাড প্রেশার। আই থিঙ্ক এই তিনটা বক্স একদম এখন পানির মতো ক্লিয়ার আপনাদের। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটু দেয়া আছে হায়ারার্কি অফ সিস্টেম দ্যাট ইনফ্লুয়েন্স পপুলেশন হেলথ। যেহেতু আমরা পপুলেশন হেলথ পড়ছি, কি কি সিস্টেম পপুলেশন হেলথকে ইনফ্লুয়েন্স করতে পারে একটু রিডিং করে নিন। যে গ্লোবাল ইকোসিস্টেম,
স্বাভাবিক গ্লোবাল ইকোসিস্টেম, পপুলেশন হেলথ এর উপর একটা এই ইফেক্ট আছে। যেমন আপনি চিন্তা করেন হিরোশিমা নাগাসাকির কথা চিন্তা করেন, বা দিন দিন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গাছগুলা কেটে ফেলা হচ্ছে, প্রি ইমপ্ল্যান্টেশন তেমন একটা হচ্ছে না। সো গ্লোবাল ইকোসিস্টেম এটা কিন্তু একটা আমাদের পপুলেশন হেলথের উপরে বিশাল একটা ইম্প্যাক্ট আছে, লাইক এনভায়রনমেন্ট অ্যান্ড লোকালি ইকোনমিক, কমিউনিটি, লাইফস্টাইল, এই প্রত্যেকটা জিনিস আপনার হচ্ছে পপুলেশন হেলথ উপর চমৎকার কিছু ইম্প্যাক্ট নিয়ে আসে। এইগুলো আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে অনেক দীর্ঘ আলোচনা, এগুলো আমাদের দরকার। আমরা জাস্ট খালি হেডলাইনগুলো এখানে যা যা আছে এগুলো একটু আমরা দেখে নিব, এইটুকু আর কিছুই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, যদিও এগুলো ওরকম আসবে না, এখানে একটু দেখেন যে বক্স নাম্বার 5.4 এ আছে হায়ারার্কি অফ সিস্টেমস অ্যাপ্লাইড টু ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে এইখানে আমাদের লাগবে না এগুলা, খালি একটা জিনিস খেয়াল রাখেন যে অ্যাপোবি মিউটেশন কজিং হাইপারকোলেস্টেরোলেমিয়া, মানে একটা ডিসক্রিট তথ্য আমরা এখান থেকে জানলাম, ঠিক আছে, যে অ্যাপোবি মিউটেশনের কারণেই হাইপারকোলেস্টেরোলেমিয়া হয়। আর ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া এটা ছাড়াও আপনার এলডিএলআর ডিফেক্ট, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে আমরা পড়বো যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন রিসেপ্টর ডিফেক্টের কারণে মূলত ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া ডেভেলপ করে, এছাড়াও অ্যাপোবি মিউটেশনও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নাও লেটস সি স্মোকিং। স্মোকিং নিয়ে পরীক্ষায় অনেক কোশ্চেন হয়, এমআরসিবি পার্ট 1 পরীক্ষার কোশ্চেন গুলো দেখবেন যে অনেক অ্যান্সারই থাকে স্মোকিং। সো স্মোকিং যেমন লাং ক্যান্সারের কমন কজ ছাড়াও স্মোকিং আর অনেক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, ওই ডিজিজ গুলো আমাদের জানতে হবে। মনে রাখতে হবে স্মোকিং দুইটা ডিজিজকে মূলত প্রিভেন্ট করে, প্রিভেন্ট মানে তাদের জন্য এটা হচ্ছে মানে ভালো, যেমন ফাইব্রোডিট্রাস এবং আলসারেটিভ কোলাইটিস। বলা হয় যে স্মোকিং যারা এক্স স্মোকার বা যারা নন স্মোকার আলসারেটিভ কোলাইটিস তাদের একটু কম হয়। তারপর অ্যাপেন্ডিসেক্টমি, আলসারেটিভ কোলাইটিস প্রোটেকশন দেয়। স্মোকিং ফাইব্রোডিউটারাস প্রিভেন্ট করে। এই জিনিসগুলা দুইটা ডিজিজের সাথে এদের মানে ভালো সম্পর্ক, আর বাকি ম্যাক্সিমাম ডিজিজগুলো স্মোকিং এর একটা পার্শিয়াল রিলেশন আছে। সো পরীক্ষা যদি আসি স্মোকিং কজেস ফলোইং ক্যান্সারস, আমরা হয়তো ব্লাডার ক্যান্সার, লাং ক্যান্সার এই দুইটাই সবচেয়ে কমনলি দিব, জিএটি ক্যান্সারও দিতে পারি, যেমন ক্রনসের সাথে স্মোকিং অ্যাসোসিয়েটেড। কিন্তু যদি পরীক্ষা আসে যে প্যানক্রিয়াটিক ক্যান্সার, রেনাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যেতে পারে। সো স্মোকিং অ্যাসোসিয়েটেড উইথ ফলোইং ডিজিজ, উইথ ক্যান্সার, উইদাউট ক্যান্সার। উইদাউট ক্যান্সারের মধ্যে যেমন আপনার স্ট্রোক, পেপটিক আলসারেশন, ঠিক আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলোর সাথে কিন্তু স্মোকিং রিলেটেড। সো স্মোকিং কি কি ডিজিজের সাথে রিলেটেড আমরা যদি একটু দেখি, দেখেন সিওপিডির সাথে রিলেটেড লাং ক্যান্সার, তাহলে সিওপিডি উইদাউট ক্যান্সার, তাই না, লাং ক্যান্সার। and most smokers die either from this or from ischemic heart disease. Ischemic heart disease is associated with smoking, also causes cancer of the upper respiratory and GI tract. তাহলে গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে রিলেটেড, এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, রেনাল ক্যান্সার, এবং ইনক্রিজ রিস্ক অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, পেপটিক আলসারেশন। এই জিনিসগুলো কিন্তু এই ডিজিজ অ্যাসোসিয়েশনগুলো পড়াশোনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো সময় চলে আসতে পারে। এবং ম্যাটার্নাল স্মোকিং ইজ এন ইম্পর্টেন্ট কজ অফ ফিটাল গ্রোথ রিটার্ডেশন। ম্যাটার্নাল স্মোকিং ইজ ইম্পর্টেন্ট কজ অফ ফিটাল গ্রোথ রিটার্ডেশন। এই মানে জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। আমরা অবেসিটি আমরা জানি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে শুরু করে মেটাবলিক সিনড্রোম, তারপর আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়ে এসেছি যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এই প্রত্যেকটা ডিজিজের সাথে অবেসিটি রিলেটেড, ঠিক কিনা? হাইপোথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি, ঠিক কিনা, এগুলোর সাথে রিলেটেড। সো আমরা অবেসিটির একটা ফিজিওলজি আমরা এখন আপনাদেরকে দেখাবো। এই ফিজিওলজিটা একটু এমআরসিপি পাস মেডিসিনের বই থেকে দেখাবো, এটা একটু পড়ে রাখবেন, যে কোনো সময় পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে যে অবেসিটি ফিজিওলজি। ওকে, আমরা একটু দেখি যে লেপটিন এন্ড গ্রেলিন, এই দুইটা হরমোন অবেসিটি ফিজিওলজির সাথে রিলেটেড। লেপটিন ইজ থট টু প্লে এ কে রোল ইন দ্য রেগুলেশন অফ বডি ওয়েট। আমাদের যে বডি ওয়েট, এই বডি ওয়েট সাথে লেপটিন এই হরমোনের রিলেশনটাও বলা হয়েছে যে কে রোল প্লে করে, এবং ইট ইজ প্রডিউসড বাই লেপটিনটা প্রডিউসড বাই অ্যাডিপোজ টিস্যু and axon satiety centers in the hypothalamus. তাহলে এরা কাজ করে মূলত হাইপোথ্যালামাসের স্যাটাইটি সেন্টারে, এবং এরা অ্যাপেটাইট ডিক্রিজেস, ঠিক আছে? সো গ্রেলিন আর লেপটিনের কাজ ভাইস ভার্সা। গ্রেলিন এবং লেপটিনের কাজ অ্যাপেটাইটের সাথে সম্পর্ক ভাইস ভার্সা। সো লেপটিন ডিক্রিজেস অ্যাপেটাইট and ghrelin gains appetite. Ghrelin G for gains appetite, লেপটিনের L for lowers appetite. ক্লিয়ার? আমি কিন্তু নিউমোনিকটা শিখিয়ে দিলাম যে লেপটিন এরা lowers appetite, that is appetite decrease করে, and ghrelin gains appetite. ঠিক আছে? সো আমরা একটু দেখি
যে it is produced by adipose tissue and acts on the satiety centers in the hypothalamus and decrease appetite কমায়। More adipose tissue results in high leptin level, so যার যে যত বেশি ফ্যাটি তার লেপটিন লেভেল, সিরাম লেপটিন লেভেল তত বেশি। ঠিক আছে, এমন পরীক্ষা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সাথে লেপটিনের সম্পর্ক ছিল যে ওইখানে লেপটিন বেশি পাওয়া যাবে। এবং লেপটিন স্টিমুলেট দ্য রিলিজ অফ MSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এন্ড CRH, এটা হয়তো অনেকেই জানেন না যে লেপটিন ইজ আ অবেসিটি হরমোন, ফাইন বডি ওয়েট রেগুলেশনের সাথে রিলেটেড। যত বেশি লেপটিন তত বেশি ওয়েট, এবং এরা অ্যাপিটাইটকে ডিক্রিজ করে এবং স্যাটিটি সেন্টার অফ দ্য হাইপোথ্যালামাসে কাজ করে, বাট they also release MSH and CRH. Low levels of leptin stimulate the release of neuropeptide Y. Leptin কমে গেলে neuropeptide Y রিলিজ হয়। And ghrelin, যেখানে leptin induces satiety, ghrelin stimulates hunger. Ghrelin stimulate hunger, and it is produced mainly by the P/D1 cells lining the fundus of the stomach and epsilon cells of the pancreas. So ghrelin কাজ করে স্টমাকের P/D1 cells এবং প্যানক্রিয়াসের epsilon cells, and ghrelin levels increases before meals and decrease after meals. প্রত্যেকটা তথ্যই ইম্পর্টেন্ট। গ্রেইন লেভেল খাওয়ার আগে বেড়ে যায় এবং খাওয়ার পরে কমে যায়। এই দুইটা হরমোনের সাথে আমাদের অবেসিটি, যদি বলো অবেসিটি হরমোন, ফলোইং অফ দ্য অবেসিটি হরমোন, তখন আপনি দিবেন লেপটিন এন্ড গ্রেলিন। ফাংশনস অফ লেপটিন, ফাংশনস অফ গ্রেলিন যেভাবে বলেছি এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা। নাও আমরা এখানে চলে আসি। এখানে আসলে যে ক্যালকুলেশন অফ রিস্ক ইউজিং ডেসক্রিপটিভ এপিডেমিওলজি, যদি পরীক্ষা কখনো আসে যে ডেসক্রিপটিভ এপিডেমিওলজি রিস্ক ক্যালকুলেশনের জন্য কি কি প্যারামিটার ইউজ করা হয়, তখন আপনি কোশ্চেনটি এভাবে অ্যান্সার দিও: প্রিভ্যালেন্স, ইনসিডেন্স, অ্যাট্রিবিউটেবল রিস্ক, অ্যাট্রিবিউটেবল ফ্র্যাকশন, রিলেটিভ রিস্ক। ঠিক আছে, সো এই পয়েন্টগুলা আপনাকে হেডলাইনগুলা মনে রাখতে হবে যে এরা রিস্ক ক্যালকুলেশনে ইউজ করা হয় ডেসক্রিপটিভ এপিডেমিওলজিতে। আর এখান থেকে আমরা এটা স্ট্যাটিস্টিক্স আর ডিটেইলস পড়বো। এখান থেকে শুধু ইনসিডেন্স কি, প্রিভিলেন্স কি, এটা আমরা সবাই জানি। তারপর আমরা যদি আরেকবার একটু দেখে নেই যে হোয়াট ইজ ইনসিডেন্স এন্ড হোয়াট ইজ প্রিভিলেন্স, একবার একটু খালি চোখ বুলাই। আমরা সবাই জানি ইনসিডেন্স হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস পার পপুলেশন ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। নিউ কেসেস, যেমন এই যে 2019-এ কোভিড শুরু হইলো, 2019 মনে করেন 2019 সালের ঘটনায় যদি আমি ধরি, যদি 2020 সালের ঘটনায় যদি ধরি, যে 2020 সালে এই এরিয়াতে, কুষ্টিয়া এরিয়াতে বা টোটাল বাংলাদেশে কোভিড পজিটিভ সংখ্যা কত ছিল। ঠিক আছে, এটা হয়ে যাবে ইনসিডেন্স। বা যখন এই কোভিড চলে যাবে, 3 বছর থাকুক 4 বছর থাকুক, তখন যে ডাটাটা চলে আসবে যে 3 বছরে টোটাল কত বাংলাদেশি এফেক্টেড হয়েছে। ঠিক আছে, এটা হবে ইনসিডেন্স। আর যদি এই কোভিড নির্মূল হয়ে যাওয়ার পরে আবার মনে করেন ভ্যাকসিন দিয়ে সব টোটাল কাভারেজ দিয়ে দিল, কাভারেজ দিয়ে দেওয়ার পরে আবার 20 বছর পরে আবার কোভিড এর মতো সাইন সিম্পটম শুরু হলো, আবার কোভিড পজিটিভিটি শুরু হলো, তখন কিন্তু নাম্বার অফ ওল্ড এবং নিউ কেস, তখনকার নিউ কেস মানে 20 বছর পরে যেটা আবার শুরু হবে ওই সময়কার নিউ কেস, আর এই যে এখন একটা ডাটা পেলাম, এই ডাটা কম্পাইল করে যে ডাটাটা দেওয়া হবে এটা হচ্ছে প্রিভ্যালেন্স। সো প্রিভ্যালেন্স ইজ দ্য টোটাল নাম্বার অফ কেসেস পার পপুলেশন এট এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, টোটাল নাম্বার অফ, তাহলে এইখান থেকে কিন্তু একটা সময় ফ্র্যাকশন বের করা হবে। প্রিভ্যালেন্স কিন্তু ফ্র্যাকশনটাই চিন্তা করা হয়। যেমন দেখেন ইউকেতে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রিভ্যালেন্স হচ্ছে 1%, মানে 100 জনে একজন রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। এটা কি এমনি হয়? এই ডাটাটা আসছে কিভাবে? তাহলে প্রথম যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়েছে তখন ইনসিডেন্স বের করেছিল, তারপরে ওরা যখন ওইটা ট্রিটমেন্ট শুরু করলো, পেশেন্ট ভালো হওয়া শুরু করলো, তা প্রথম যেই এরিয়াগুলোতে রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়লো তখন ওই এরিয়ার ইনসিডেন্স ছিল, এটা টোটাল কান্ট্রির ইনসিডেন্স এভাবে বের করেছে। আবার যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস আস্তে আস্তে ধরা পড়া শুরু করলো, তখন কিন্তু ওই টোটাল ইউকেতে এরকম ফ্র্যাকশন বের করে ফেলেছে যে পার প্রত্যেকটা এরিয়াতে বা প্রত্যেকটা এরিয়া একসাথে সামেশন করে দেখা গেছে টোটাল কান্ট্রিতে বের করে ফেলেছে যে এখন নিউ কেস বা ওল্ড কেস মিলিয়ে এখন সব চিন্তা করতে হবে যে 100 জনে 1% রিস্কে থাকবে। সো prevalence indicates fraction of population that are risk to a particular risk with a particular disease. আমি এই ডেফিনিশনটা মনে রাখি যে একটা পার্টিকুলার পপুলেশনের পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে পার্টিকুলার কত পার্সেন্ট পপুলেশন রিস্কে থাকে, ফ্র্যাকশনটা কত পার্সেন্ট রিস্কে থাকে, এটা হচ্ছে প্রিভ্যালেন্সি। সো প্রিভ্যালেন্স মিন্স ইনসিডেন্স ইনটু ডিউরেশন অফ কন্ডিশন। প্রিভ্যালেন্স মিন্স রিলেশনশিপটা কিভাবে হবে, প্রিন্সিপাল ইনসিডেন্স ইনটু ডিউরেশন অফ কন্ডিশন। আমার মনে হয় যে আমি কনসেপ্ট বুঝাতে পেরেছি, কনসেপ্ট বুঝলে আপনি পারবেন।
ঠিক আছে, মানে এখানে ওরা দিয়েছে এক্সাম্পল, যেমন দেখেন ইফ কন্ডিশন এক্স হ্যাজ কস্ট 40 নিউ কেসেস ওভার দ্য পাস্ট 12 মান্থস, তাহলে মনে করেন এক্স কোভিড-19 ধরেন গত 12 মাসে কোভিড-19 40টা নিউ কেস পাওয়া গেছে। কতজন পপুলেশনের মধ্যে? 1000 পপুলেশনের মধ্যে। তাহলে 1000 জনে কতজন পাওয়া গেছে? 40 জন। তাহলে আপনার 1000 জনে যদি 40 জন পাওয়া যায়, প্রিভিলেন্স ইনসিডেন্স কত আসে? 4%। আর প্রিভিলেন্সে কি, যেমন মনে করেন 2500 জন আপনাকে মানুষ দেওয়া হলো, 2500 জনের আপনাকে ওয়েট ক্যালকুলেশন করতে হলো, যে ওভারওয়েট অবেস কারা আছে। আপনি অবেস পেলেন 500, 2500 মধ্যে অবেস পেলেন কত? 500। কিভাবে আপনি প্রিভিলেন্সি বের করবেন, ফ্র্যাকশনটা বের করবেন? ঠিক আছে, কিভাবে বের করবেন? আমি তো আপনার ইউকেটা বললাম যে ইউকে টোটাল পপুলেশনের 1% রিস্কে থাকে, মানে 100 জনে একজন থাকে। তাহলে এইখানে আপনাকে টোটাল পপুলেশনের মধ্যে 2500 জন দেওয়া হলো, এর মধ্যে আপনি 500 জন অবেস পেয়েছেন। এর 2500 জনে 500 জন অবেস পেয়েছেন। এইটুক থেকে আপনার বের করতে হবে যে এই এরিয়াতে কত পার্সেন্ট মানুষ ভবিষ্যতেও রিস্কে থাকবে। এটা হচ্ছে প্রিভ্যালেন্সি। ক্লিয়ার? তাহলে 500 ডিভাইডেড বাই 2500, তাহলে উপরে 0 দুইটা কাটেন, তাহলে 5 5 25, নিচে তাহলে 1/5 হলো ইনটু 100, তাহলে 5 দিয়ে 100 এর ভাগ দেন 20, তাহলে 20%। তাহলে ওই এই এরিয়াতে 20% লোক অবেস। ঠিক আছে, সো অবভিয়াসলি ইট উড বি 20% পাবো। তাহলে 100 জনে 20 জন, 100 জনে, এইভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে প্রিভ্যালেন্সি। সো রিলেশনশিপ হচ্ছে প্রিভ্যালেন্সি ইকুয়াল টু ইনসিডেন্স ইনটু ডিউরেশন অফ কন্ডিশন। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দ্য প্রিভ্যালেন্স ইজ মাচ গ্রেটার দ্যান দ্য ইনসিডেন্স, বাট অ্যাকিউট ডিজিজ এমআরসিপিতে বেশি আসে, যে ইন অ্যাকিউট ডিজিজ দ্য প্রিভ্যালেন্সি এন্ড ইনসিডেন্সি আর সিমিলার। Prevalence and incidence are similar. For conditions such as the common cold, the incidence may be greater than the prevalence. ঠিক আছে, তাহলে অ্যাকিউট ডিজিজে এখন একটা অ্যাকিউট কন্ডিশন, হঠাৎ করে এমন একটা ডায়রিয়া শুরু হলো, যে এই ডায়রিয়া কোনোদিন হয় নাই, তাই ইনসিডেন্স প্রেভেলেন্স তো সমানই। ঠিক আছে, সো ফর কন্ডিশন সাচ এজ দ্য কমন কোল্ড, দ্য ইনসিডেন্স মে বি গ্রেটার দ্যান দ্য প্রিভ্যালেন্স। এটা একটু মনে রাখতে হবে। সো এই হচ্ছে আমার মোটামুটি পপুলেশন হেলথ এন্ড এপিডেমিওলজি। আরেকটা জিনিস আমরা একটু দেখবো, এই জিনিসটা ইউকে তে খুব স্ট্রাকচারড ওয়েতে করা হয়, আমাদের দেশে এগুলো প্র্যাকটিস করা হয় না। দেখেন ইউকে এনএইচএস প্রেগন্যান্সি নিউবর্ন স্ক্রিনিং প্রোগ্রাম, অপটিমাম টাইম ফর টেস্টিং। এটা সিঙ্গেল বেসড, এখান থেকে যে কোনো সময় দিতে পারে। যেমন একটা মা যখন প্রেগনেন্ট থাকে, ওরা ওদের দেশে এনএইচএস ওরা কিভাবে স্ক্রিনিংটা করে ফেলে দেখেন। তাহলে ওরা একদম 0 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে ওরা ব্লাড ফর সিকেল এন্ড থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করে। যদি পরীক্ষা আসে যে কত সপ্তাহের মধ্যে সিকেল সেল বা হিমোগ্লোবিনোপ্যাথিস স্ক্রিনিং টেস্টটা করা আইডিয়াল, তাহলে আপনাকে দিতে 0 to 10 উইকস। ঠিক আছে, তারপরে যে ডাউনস কিনা, পাটাও কিনা বা এডওয়ার্ডস কিনা, এই সাইটোজেনেটিক কিছু ডিসঅর্ডারস, এই সাইটোজেনিক ডিসঅর্ডার গুলা কোন সপ্তাহে স্ক্রিনিং করা উচিত? তাহলে 11 থেকে 14 উইকস, 11 থেকে 14 উইকস, 11 থেকে 14 উইকস। এই যে 11 থেকে 14 উইকস আমি বললাম, 11 থেকে 14 উইকস আপনি কিভাবে এইগুলা প্রিনেটাল ডায়াগনোসিস করবেন, এইটাই পরীক্ষায় আসে, এটাই পরীক্ষা আসে। সো আমরা যদি ইন্ডিকেশন অফ প্রিনেটাল ডায়াগনোসিস গুলো একটু দেখি, যে কাদেরকে আমরা এই ডায়াগনোসিস গুলো, মানে কাদেরকে এই টেস্ট গুলো করবো, সাধারণত অ্যাডভান্স ম্যাটারনাল এজে যারা থাকবে, যারা অনেক 35 বছর বয়সের পরে মা হচ্ছে বা বাচ্চা নিচ্ছে, এন্ড প্রিভিয়াস চাইল্ড উইথ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, প্রিভিয়াস একটা বাচ্চা ছিল যার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ সিঙ্গেল জিন ডিসঅর্ডার আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ নিউরাল টিউব ডিফেক্ট আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ আদার কনজেনিটাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে, abnormalities identified in pregnancy, other risk factors like consanguinity, poor obstetric history, maternal history আছে, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে। Now how we can diagnose prenatal chromosome analysis, আমরা কিভাবে করতে পারি? How we can do prenatal chromosome analysis? So এই যে আমরা 11 থেকে 14 উইকস এ বললাম যে T18T, মানে এই যে এক্সট্রা ক্রোমোজোম গুলা, অটোসোমাল ডিসঅর্ডার গুলো, এগুলো আমরা আইডেন্টিফাই করব কিভাবে? সো কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, এটা 11 উইকস আমরা করতে পারি, 11 সপ্তাহ থেকে করা যাবে, 14 সপ্তাহ থেকে আমরা অ্যামনিওসেন্টেসিস করতে পারি, এবং 19 উইকস থেকে পরোসেন্টেসিস করতে পারি। এইটা পরীক্ষা খুবই খুবই কমনলি আসে, এই কোন সপ্তাহে কোনটা। ক্লিয়ার? সো এভাবে আমরা করতে পারি। ইউকে তে এগুলো কমনলি করে, আমাদের দেশে খুব বেশি কমন না, এই জন্য কিন্তু আমাদের দেশে এসব কেসও ওইভাবে ধরা পড়ে না। হ্যাঁ, সো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরা পড়ে না। আবার দেখেন এইখানে এই যে ব্লাড ফর সিফিলিস, হেপাটাইটিস বি, এইচআইভি, এগুলা ওরা 8 থেকে 12 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলে, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলে। এই যে আবার সেম 8 থেকে 12 সপ্তাহের মধ্যে শুধু এইগুলো না, যে হিমোগ্লোবিন রেসাস অ্যান্টিবডি আছে কিনা, এগুলো দেখে ফেলে। ঠিক আছে,
এবং ডিটেল আল্ট্রাসাউন্ড স্ক্যান, অ্যানোমালি স্ক্যান কখন করে? 18 থেকে 21 সপ্তাহের মধ্যে। এটা আমাদের বাংলাদেশেও প্র্যাকটিস করে। তারপরে দেখেন 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহের মধ্যে কি কি করে? গিভ অ্যান্ড ডিসকাস নিউবর্ন স্ক্রিনিং ইনফরমেশন। নিউবর্ন স্ক্রিনিং ইনফরমেশন ডিটেলস আপনার সাথে আলোচনা করবে, ঠিক আছে? তারপরে এইখানে তো আপনার হিমোগ্লোবিনোপ্যাথিসের করলই প্রথম 10 সপ্তাহের মধ্যে, আবার রিপিট করে হচ্ছে 28 সপ্তাহে। এটাও কিন্তু সিঙ্গেল ভার্সন। রিপিট হিমোগ্লোবিন অ্যান্ড অ্যান্টিবডিজ গুলো কত সপ্তাহে দেখে? এইভাবে পুরো ফ্লো চার্টে আপনারা পড়েই ফেলবেন। এবং দেখেন শুধু এইটাই না যে ওরা জন্মগ্রহণ করার পর 72 ঘন্টার মধ্যে নিউবর্ন ফিজিক্যাল এক্সামিনেশন কমপ্লিট করে কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা, এবং জন্মের পর থেকে প্রথম 5 সপ্তাহের মধ্যে নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করে যে সেন্সরি নিউরাল বা কন্ডাক্টিভ কোনো ডিফনেস আছে কিনা, এবং জন্মের পর থেকে প্রথম 2 সপ্তাহের মধ্যে ওরা ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলে বাচ্চার, ঠিক আছে? এবং দেখেন প্রথম ফার্স্ট উইকের মধ্যেই আবার নিউবর্ন ব্লাড স্পট স্ক্রিন করে সিকল সেল ডিজিজ, সিস্টিক ফাইব্রো, মানে কোনো কনজেনিটাল কোনো প্রবলেম হচ্ছে কিনা আইডেন্টিফাই করার চেষ্টা করে, এবং 6 সপ্তাহ পরে ইনফ্যান্টাল এক্সামিনেশন শুরু করে 6 থেকে 8 উইকস। কত সুন্দর স্ট্রাকচার ওয়ে। আমাদের দেশে কি এগুলো করে বলেন? বাট এগুলো ইউকে ইউএসএ তে খুবই কমন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এবং এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইন, আমরা স্টাডি ডিজাইন, ক্লিনিক্যাল ট্রায়াল, কোহোর্ট, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল স্টাডি, এগুলো আমরা ইনশাল্লাহ আমরা বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের চমৎকার 2টা ক্লাস হবে ইনশাল্লাহ, ওই ক্লাসগুলোতে আমরা পড়ে ফেলবো। এখানে আর কিছুই নাই। সো দিস ইজ অল অ্যাবাউট পপুলেশন হেলথ এন্ড এপিডেমিওলজি। আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। নাও আমরা অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন, সবাই বুকস ওপেন করেন, পেজ নাম্বার অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিনের হচ্ছে 1288 নম্বর পেজে চলে আসেন। 1288 নম্বর পেজে। এখন আমরা দেখব অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি? যদি আমরা এই অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিনের, যদিও এটা আপনার আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমরা কনসেপ্টটা নিয়ে যাব, 2-3টা চার্ট পড়লে আমাদের মোটামুটি হয়ে যায়, আর তেমন কিছু লাগে না। অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন জিনিসটা কি? সো অ্যাডোলসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে মেডিকেল সার্ভিস এন্ড সোশ্যাল কেয়ার অর সোশ্যাল সাপোর্ট গিভেন ডিউরিং ট্রানজিশন পিরিয়ড। কাদেরকে দেওয়া হয়? গিভেন যে বললাম, কাদেরকে দিবেন আপনি? যে সকল বাচ্চারা লং টার্ম চাইল্ডহুড কন্ডিশনে ভুগে। সো আমাদের আমরা অনেক সময় অনেক বাচ্চা আমরা পাই না যে মনে করেন ছোটবেলা থেকে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট বা সেরেব্রাল পালসির পেশেন্ট, আমরা অনেক কনজেনিটাল কোনো হার্ট ডিফেক্ট আছে। সো কিছু কিছু আমরা তারপর অটিজমের বাচ্চাগুলা। তো এই যে এরা যখন এদের একটা ট্রানজিশন পিরিয়ড, অ্যাডোলসেন্ট যে পিরিয়ডটা, পিউবার্টি যে সময়টা, সাধারণত এই ট্রানজিশন পিরিয়ডটা বলা হয় 12 থেকে 26 বছর। এই সময়টাতে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল সার্ভিস এন্ড সোশ্যাল কেয়ার, সোশ্যাল সাপোর্ট দিবেন তাদের, যাতে নিয়ার ফিউচারে বা ফিউচারে তাদের এই ডিজিজটা যদি তাদেরকে একদম পুরো ক্রিপলড করে না দেয়, এটাই হচ্ছে অ্যাডোলসেন্ট ট্রানজিশন মেডিসিন, এটা নিয়ে ডিল করে, ঠিক আছে? সো এই ট্রানজিশন সময়টাতে আপনি যে সার্ভিসটা দিবেন টু হল্ট অর টু প্রিভেন্ট the crippling or the disabling process of some long-term childhood conditions is called adolescent and transition medicine. মানে এটা আমি আমার নিজের মতো করে আপনাকে বললাম, ঠিক আছে? সো হোয়াট আর দ্য লং টার্ম চাইল্ডহুড কন্ডিশনস? এই ছকটা আমরা একটু জানবো যে অ্যাডোলেসেন্ট ট্রানজিশন মেডিসিন মূলত ডিল করে কোন কোন ডিজিজ নিয়ে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট লং টার্ম কন্ডিশনস অফ চাইল্ডহুড দ্যাট এফেক্ট দ্য অ্যাডাল্ট। তাহলে কেন দরকার এই যে এই সাপোর্টটা কেন দিবেন? আপনি যদি এই সাপোর্টটা না দেন, এই সকল বাচ্চাগুলা কিন্তু যখন ওই বয়সে উপনীত হবে, ও যখন দেখবে যে ওর মতন বয়সের সকল বাচ্চা সুস্থ, সবকিছু করতে পারতেছে, ও তো পারে না, ওর মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, ঠিক কিনা? ও সেলফ ইনজিউরড সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসবে, বা সে নিজেকে সোশ্যালি নিজেকে আইসোলেট করে ফেলবে, এবং এইগুলাই কিন্তু পেশেন্টের সাইকিয়াট্রিক প্রবলেম আরো বেশি করে ফেলে। তো যে কোনো সময় যে কোনো বিপদ আপদ হতে পারে। এইগুলাই হচ্ছে মেডিকেল সার্ভিস এবং সোশ্যাল সাপোর্ট, এই সমুদ্রকে পাশে থাকতে হবে। এবং এইগুলা করতে গিয়ে কিছু পজিটিভ ফ্যাক্টর শিকার হবে, কিছু নেগেটিভ অ্যাটিটিউডের শিকার হবে, এটাই সত্য। হ্যাঁ, প্রত্যেক ফ্যামিলি মেম্বার কিন্তু এইগুলা সহজে অ্যাকসেপ্ট করে না। যেই সকল ফ্যামিলিতে যারা স্পেশাল বেবি, এই স্পেশাল বেবিদের নিয়েই হচ্ছে এই চ্যাপ্টার। স্পেশাল বেবি যারা, স্পেশাল বেবিদের কিন্তু অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, বা বাসায় অনেক অনেক ফ্যামিলি, সবাই বলছি না, অনেক ফ্যামিলি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, এরা কিন্তু অনেক সময় মেনে নিতে পারে না, বা অনেক সময় নেগলেক্টেড
কেস হিসেবে বিবেচনা করে। এই নেগলেক্টেড কেস যাতে না হয় এই জন্য এই অ্যাডোলসেন্ট ট্রানজিশন মেডিসিন। ক্লিয়ার? এবং ইউকে তে কিন্তু খুব সুন্দর, ইউকে ইউএস তে খুব সুন্দর সুন্দর কিছু চমৎকার প্রোগ্রাম আছে, রেডি স্টেডি গো, ঠিক আছে, গট ট্রানজিশন, এই সকল আপনার স্ট্রাকচার প্রোগ্রামের মাধ্যমে ওরা অনেক আগে থেকেই এই সকল বাচ্চাগুলোকে আপনার হচ্ছে আইসোলেট করে ফেলে এবং এই সকল বাচ্চাগুলোর জন্য আলাদা আলাদা মেডিকেল টিম, মেডিকেল সার্ভিস ওরা শুরু করে দেয়। ঠিক আছে, তো আমাদের দেশে আসলে এগুলা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। So these are the important long-term conditions of childhood that affect the adult health. তাহলে কি কি আছে? নিউরোলজিক্যাল কন্ডিশন, যেমন এপিলেপসি, সেরেব্রাল পালসি, একটু আগে বললাম ডিউশেনি মাসকুলার ডিস্ট্রফি, আমরা জেনেটিক্স চ্যাপ্টারে ডিএমডি দেখলাম, তাই না, যে পেশেন্ট হুইল চেয়ার ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে, সো কি কি কন্ডিশন, হোয়াট আর দ্য লং টার্ম কন্ডিশন অফ চাইল্ডহুড দ্যাট এফেক্ট দ্য অ্যাডাল্ট হেলথ, এটা পরীক্ষা আসতে পারে। সো রেসপিরেটরি মেডিসিনের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস, এন্ডোক্রাইনের মধ্যে ডায়াবেটিস, অনেক বাচ্চাদের আপনার হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস, মালাইটাস বা টাইপ 1 ডায়াবেটিস, অনেক ছোট বাচ্চা, যে সকল বাচ্চাদের আপনি অল্প বয়সে গরুর দুধ খাওয়াবেন তাদের বোভাইন সেরেব্রাল বুমিনের কারণে ডায়াবেটিস অটোইমিউন হয়ে যেতে পারে। কার্ডিওলজি, হাইপারট্রফিক অবস্ট্রাটিভ কার্ডিওমায়োপ্যাথি, কনজেনিটাল হার্ট ডিজিজ। নেফ্রোলজির মধ্যে রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ট্রান্সপ্লান্ট, ছোটবেলায় একটা বাচ্চা যদি রেনাল ট্রান্সপ্লান্ট করে আপনি বুঝেন তার কি অবস্থা। সো তাদেরকে এই সময়টাতে অ্যাপ্রোপ্রিয়েট যে সার্ভিসটা দিতে পারেন, আপনি দিতে পারেন, তাহলে ওরা ডিপেন্ডেন্ট থেকে আপনার এই ট্রানজিশনের কারণে অটোনোমাস, নিজে নিজে সবকিছু করতে পারবে। ওদেরকে যদি এডুকেশন দেওয়া যায়, ওরা এমপ্লয়মেন্ট, বেকারত্ব ঘুচাতে পারবে গ্রাজুয়েশন হয়ে। ওদের যদি ফাইন্যান্সিয়ালি ওরা যেহেতু ডিপেন্ডেন্ট থাকে, ওদেরকে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসের আওতায় আনতে পারেন, ওদেরকে যদি এডুকেটেড করতে পারেন, ওদের যদি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারেন, ওরা কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং প্রি পিউবার্টাল যে প্রবলেমটা হয়, ওরা তো অনেক কিছু বুঝে না, তাদের যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট দিতে পারেন, ওরা কিন্তু পিউবার্টিটা ভালোভাবে ক্রস করতে পারবে এবং বিয়ে শাদী করতে পারবে, অ্যাডাল্ট রিলেশনশিপে যাইতে পারবে, ফ্যামিলি প্ল্যানিং পর্যন্ত করতে পারবে। ঠিক আছে, এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা লিভ করতে পারবে। এটি হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস ডিউরিং ট্রানজিশন টু অ্যাডাল্টহুড। ক্লিয়ার? আপনি যদি এই সাপোর্টগুলা, এই যে সাপোর্টগুলা দেন, এই যে মাঝখানের সাপোর্টগুলা দেন, তাহলে ওরা এই প্রবলেমগুলো থেকে এইগুলাতে ইজিলি টার্ন নিতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস ডিউরিং ট্রানজিশন। সো রিজনস টু কনসিডার ট্রানজিশন প্ল্যানিং, কেন আপনি ট্রানজিশন প্ল্যানিং করবেন? এই যে আমি যা যা বললাম এখানে সবই আছে, এগুলো একটু রিডিং করবেন। ক্লিয়ার? আচ্ছা, এইখানে তাহলে আর কি কি আছে কন্ডিশন, যেগুলো চাইল্ড লং টার্ম কন্ডিশন দ্যাট এফেক্ট দ্য অ্যাডাল্ট হেলথ? যেমন গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, রিউমাটোলজির মধ্যে আছে ইনফ্লামেটরি রিউমেটিক ডিজিজ, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, হাইপোফসফেটেমিক রিকেট। অনকোলজির মধ্যে আছে সার্ভাইভার্স অফ চাইল্ডহুড ক্যান্সার, ইনফেকশাস ডিজিজ, এইচআইভি, এইডস, ম্যালেরিয়া। সো এই ডিজিজগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস গো টু দ্য নেক্সট পেজ। এগুলো আমাদের লাগবে না, এগুলো পরীক্ষায় আসবো না। তারপরও যারা একটু বেশি পড়তে চান একটু রিডিং করে নেবেন, যে কোর এলিমেন্টস ইন ডেভেলপিং এ ট্রানজিশনাল কেয়ার প্রোগ্রাম। আমাদের দেশে এগুলো প্র্যাকটিস করে না, ইউকে তে এগুলো করে, যে ট্রানজিশনাল কেয়ার প্রোগ্রামের কোর এলিমেন্টস গুলো কি কি, তাহলে একটু খালি এলিমেন্টস গুলো পড়ে রাখেন। যে এস্টাবলিশিং ট্রানজিশন পলিসি, এই ট্রানজিশন কেয়ারের আওতায় আনতে একটা পলিসি এস্টাবলিশ করতে হবে। এবং কোন কোন বাচ্চা এরকম লং টার্ম চাইল্ডহুড কন্ডিশনের প্রত্যেক ফ্যামিলিতে আছে, ট্র্যাকিং এন্ড মনিটরিং এর আওতায় আনতে হবে। ট্রানজিশন রেডিনেস, ট্রানজিশন প্ল্যানিং এন্ড ট্রান্সফার টু অ্যাডাল্ট সার্ভিস, ইন্টিগ্রেশন ইনটু অ্যাডাল্ট সার্ভিসেস। হেডলাইন গুলো জাস্ট একটু রিডিং করে নিন, আর কিছুই লাগবে না। ওকে, আচ্ছা, নাও আমরা যেটা বলছিলাম যে ট্রানজিশন টাইমিংটা কোন সময়টা, এই যে 12 বছর থেকে 26 বছর, এই সময়টাকে বলা হয় ট্রানজিশন টাইমিং। তাহলে 12 থেকে 14 মধ্যে আপনার প্ল্যান থাকবে মেক অ্যাওয়ার অফ ট্রানজিশন প্ল্যানিং, এর মধ্যে ট্রানজিশন প্ল্যান করতে হবে। এই 14 থেকে 16 মধ্যে ইনিশিয়েট করতে হবে। 16 থেকে 20 মধ্যে প্রিপেয়ার ফর অ্যাডাল্ট মডেল এন্ড ডিসকাস ট্রান্সফার, এবং 18 থেকে 24 মধ্যে ট্রান্সফার টু অ্যাডাল্ট সার্ভিস উইথ ট্রান্সফার প্যাকেজ। এগুলো আসলে সুন্দরভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা যারা এই সোশ্যাল সাপোর্ট গুলা দেয়, ইউকে তে যেই আপনার হচ্ছে অর্গানাইজেশন গুলো আছে, তাদের কিন্তু এইগুলা সব গুছানোই থাকে এবং তারা এইভাবেই করে। এবং দেখেন এইগুলোতে ওদের পলিসি গুলো এখানে দেয়া আছে, যে 2 of the best known include the number of organizations have published guidelines to planning transitions. এই যে সার্ভিস গুলো দিচ্ছে, এই সার্ভিস গুলা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করে। এর মধ্যে একটা হচ্ছে রেডি স্টাডি গো প্রোগ্রাম ইন দ্য ইউকে and the American Academy of Pediatrics initiate GOT transition. ক্লিয়ার? এগুলো একটু খালি জেনে রাখেন। এবং যে when should transition happen, তাহলে যদি এটা এসবিএ তে আসে, ট্রানজিশন কখন শুরু করা উচিত? Transition should generally be initiated at around 12 years of age, 12 বছর থেকে শুরু করা উচিত। এবং completion time then varies from person to person, also depending on the model of the service available. Most commonly full transition occurs between 16 to 18 years of age.
তাহলে এটাও পরীক্ষা আসতে পারে যে ফুল ট্রানজিশন কত বছরের মধ্যে হয়ে যায়, 16 থেকে 18 বছরের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা যদি একটু এইখান থেকে আমাদের কিছুই লাগবে না, আমরা পরের পেজে যদি যাই, এটা এখান থেকে কিন্তু পার্ট অনেক কোশ্চেন আসছে। কি কোশ্চেন আসছে এটা আপনারা সবাই জানেন, এন্ডোক্রাইন চেঞ্জেস, হরমোনাল ইভেন্টস অফ পিউবার্টি। একটা পিউবার্টিতে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চার কি কি চেঞ্জেস আসে, এই চেঞ্জেস গুলো আপনি এখান থেকে সবাই জানেন, এটা আমার পড়ানোর কিছুই নাই। এইটা পাঠানোর জন্য একবার আসছিল যে একটা ফিমেলের, আপনি দেখেন সবকিছুই তো জানেন যে এই, তাহলে পরীক্ষায় যেটা সিঙ্গেল বেস্টে আসতে পারে যে এই যে পিউবার্টাল যে চেঞ্জ গুলো ইনিশিয়েট করে কে, দায়ী কে, কোন হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা হচ্ছে পিউবার্টি ইজ ইনিশিয়েটেড বাই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। পরীক্ষা আসছিল পিউবার্টি ইনিশিয়েট করে কে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো একটা ফিমেলের দেখেন একনি, এক্সিলারি হেয়ার অ্যাপিয়ার্স, ব্রেস্ট ডেভেলপ, পিউবার্টির সময় যে যে চেঞ্জগুলো সেগুলো আমি বলতে যাচ্ছি না, সবাই জানেন। আমরা প্রত্যেকে অ্যাডাল্ট মেল এন্ড ফিমেল আমাদের পিউবার্টির সময় যে চেঞ্জগুলো এইগুলাই। ঠিক আছে, ইন কেস অফ মেলও সেম, আমাদের যে ল্যারিংসটা ইনলার্জ হয়ে ভয়েসটা ডিপেন্ড হয়, এক্সিলারি হেয়ার অ্যাপিয়ার করে, এগুলো সবই আমরা জানি। পিউবিক হেয়ার অ্যাপিয়ার করে, পেনিস, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বড় হয়, এপিশিয়াল এপিফাইশিয়াল ইউনিয়ন গুলা দ্রুত হয়, হ্যাস্টেন হয়, টেস্টোস্টেরন বাড়ে, সবই আমরা জানি। খালি জানতে হবে যে পিউবার্টিটা ইনিশিয়েট করে কোন হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, আচ্ছা, নাও আমরা চলে যাই, এদিকে তেমন কিছু লাগবে না, এদিকে কিছুই লাগবে না, একেবারে চলে আসেন পেজ নাম্বার 1293 নম্বর পেজে। এখানে বায়োকেমিক্যাল চেঞ্জেস ডিউরিং ট্রানজিশন পিরিয়ড, বা 12 থেকে 26 বছরের বয়সের মধ্যে, বয়স বা কি কি অ্যাডোলেসেন্সি পিরিয়ডে কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, কিছু মার্কার, যেমন এএলটি, যেমন ইনক্রিজ ডিউরিং অ্যাডোলেসেন্সি, এবং অ্যাক্টিভিটি মে কন্টিনিউ টু রাইজ অ্যাট লিস্ট ইন ম্যান আনটিল মিডল এজ। সো এএলটি লেভেলটা একটু বেড়ে যায়। এএলপি, এটা দেখবেন যে অ্যাক্টিভিটি হায়ার ইন ইনফ্যান্সি, decreases during childhood, একটু ALP level normally কম থাকে, and rises again with skeletal growth during puberty। ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু আপনাদেরকে জাস্ট হালকা জেনে যেতে হবে। ঠিক আছে, আর এটা তো মোটামুটি সবাই জানেন যে আমাদের যে পিউবার্টি, এই পিউবার্টির বয়সটা, এটা আগের পেজে আমি একটু মার্ক করি নাই। এই যে পিউবার্টির চেঞ্জ গুলো যে বললাম, এইগুলো তো জানেন দেখে আমি বলি নাই। দ্য অ্যাভারেজ এজ অফ অনসেট অ্যাট পিউবার্টি ইন দ্য ইউকে তে average onset puberty 11 years in girls and 12 years in boys, but normally puberty has a very wide range of onset, এক এক বা এক এক রকম। আমরা এন্ডোক্রাইনে পড়ছি একরকম, এখানে পড়ছি একরকম। এন্ডোক্রাইনে আমরা ডিলেট পিউবার্টি, প্রিকসিয়াস পিউবার্টি পড়ে আসছি, আমরা ওইখান থেকে পড়বো। এখানে জাস্ট খালি একটা লাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন? আচ্ছা, নাও আপনারা চলে আসেন, এখানে আমরা যেটা বলছিলাম যে ট্রানজিশন পিরিয়ডে কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর গুলো 30% বেড়ে যায়, সিরাম ক্রিয়েটিনিন একটু বাড়ে, এবং ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন একটু কমে যায়। ঠিক আছে, decrease from higher levels at birth until 7 থেকে 10 years of age, then increase especially in boys until 16 years। ঠিক আছে, এইগুলো একটু বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, একটু পড়ে যান, যদিও পরীক্ষা এইগুলো থেকে খুব বেশি একটা আসে না, তারপর আমরা দেখে যাব। নেক্সট আমরা চলে যাই 1294 নম্বর পেজে, এই যে প্রবলেমস উইথ অ্যাডহিয়ারেন্স। এই ট্রানজিশন মেডিসিন অ্যাপ্লাই করতে গিয়ে কত যে প্রবলেম হয়, ফ্যাক্টরস এফেক্টিং একটা বাচ্চাকে ফ্যামিলিতে অ্যাডহিয়ার করার জন্য, এই সোশ্যাল সাপোর্ট এন্ড মেডিকেল সার্ভিস যে আপনি যাকে দিবেন অ্যাডহিয়ার করার জন্য, অনেক নেগেটিভ ফ্যাক্টর। আমি প্রথমে বলে আসছি যে নেগেটিভ ফ্যাক্টর পজিটিভ ফ্যাক্টর দুইটারই সম্মুখীন হতে হবে। আপনি দেখেন নেগেটিভ ফ্যাক্টরকে, ওল্ডার অ্যাডোলেসেন্ট, এদেরকে আপনি যদি দেরিতে শুরু করেন ট্রানজিশন, মানে এই স্ট্রাকচার প্রোগ্রাম গুলা, তাহলে আপনার এগুলো একটা নেগেটিভ দিক। মেন্টাল হেলথ ইস্যু উইথ কেয়ার গিভার, যে আপনার এই যে এই মেডিকেল সার্ভিস এবং সোশ্যাল কেয়ারটা দিবে, একজন তো কেয়ার গিভার লাগবে, তাই না? প্রত্যেকটা স্পেশাল চাইল্ডের জন্য দেখবেন যে বাসায় টিচার রাখে বা বাসায় কেয়ার গিভার রাখে, ঠিক কিনা? সো এই যে সাপোর্টটা দিবে, যে চিকিৎসাটা দিবে, বা যে এই টোটাল এই ট্রানজিশন পিরিয়ডে তাকে দেখভাল করবে, তার কিন্তু মেন্টাল হেলথ ভেরি ইম্পর্টেন্ট। সে কিভাবে এই বাচ্চাটাকে নিচ্ছে, সে যদি তার সাথে বন্ধুর মতো মিশে আচরণ করে, এটা একটা ফ্যাক্ট। আর সে তার মেন্টাল হেলথ যদি প্রবলেম হয়, এটা কিন্তু প্রবলেম নেই। এই জন্য মেন্টাল হেলথ ইস্যুস উইথ কেয়ার গিভার, এটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টরস। এন্ড ফ্যামিলি কনফ্লিক্ট যদি থাকে, ওই বাচ্চার জন্য খুবই খারাপ। কমপ্লেক্স থেরাপি, মেডিকেশন উইথ সাইড ইফেক্ট, ডিনায়াল অফ ইলনেস, এগুলো নেগেটিভ ফ্যাক্টর। হোয়াট আর দ্য পজিটিভ ফ্যাক্টর? যেমন পজিটিভ ফ্যামিলি ফাংশনিং, সবাই পজিটিভ, আর কি কোনো অসুবিধা নেই, বরঞ্চ ওই বাচ্চাটাকে সবাই বেশি ভালো চোখে থেকে আদর করে। ক্লোজ ফ্রেন্ড, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, ট্রিটমেন্ট উইথ ইমিডিয়েট বেনিফিটস, ফিজিশিয়ান এমপ্যাথি, and patients believe in seriousness of illness and efficacy of treatment, এগুলো হচ্ছে পজিটিভ ফ্যাক্টর। সো আমরা অ্যাডহিয়ারেন্স এর পজিটিভ ফ্যাক্টর, নেগেটিভ ফ্যাক্টর, অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন, আর এই বক্সটা আমরা পড়বো, কেমন? আচ্ছা, আমাদের এইখানে তেমন কোন আমরা দেখবো না, আমাদের তেমন কিছু নাই। যে সকল বাচ্চা অ্যাডহিয়ার করতে পারে না, তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয়। গ্লোবালি দ্য লিডিং কজ অফ ডেথ অ্যামং অ্যাডোলেসেন্ট আর রোড ইনজুরি।
human HIV infection, suicide, lower respiratory infection, interpersonal violence. Many of these deaths are linked to risk-taking behaviors such as excess alcohol and drug intake. অনেকেই নিজের জীবন নিজেই শেষ করে ফেলতেছে যে আমি তো নর্মাল চাইল্ড না। ও যখন বুঝতে শিখে অ্যাডোলসেন্ট পিরিয়ডে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভুল সিদ্ধান্ত। এগুলাই এখানে আলোচনা করেছে এবং এখানে বলেছে যে এক্সাম্পলস অফ রিস্ক টেকিং বিহেভিয়ার ইনক্লুড নট অনলি অ্যালকোহল এন্ড ড্রাগ ইনটেক, শুধু তারা মাদকাসক্তই হয়ে যায় না, but also non-adherence to medicines and other aspects of healthcare such as dieting, diabetes. তারা উল্টাপাল্টা যে আমি তো বাঁচবই না, যা আছে সব খাই, অথবা মেডিসিন নিয়ে কি হবে, আমার তো লাইফটাই এরকম চিন্তা ভাবনা চলে আসে অনেক সময়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আপনারা এই 2-3টা লাইন পড়বেন, এই চারটাও পড়ার দরকার নেই। হ্যাঁ, সো এখানে আর তেমন কিছু নাই। আমরা এখানে এই দিক থেকে এগুলো আসলে সেরেব্রাল পালসিডোস এগুলা কখনোই আসবে না, এগুলো হচ্ছে পেডিয়াট্রিক্স এর টপিকস। এখানে এপিলেপসি থেকে এটা তো জানেন যে এপিলেপসি ইজ এ ক্রনিক ডিসঅর্ডার, দ্য হলমার্ক অফ হুইচ ইজ রিকারেন্ট আনপ্রোভোকড সিজার। এটা আমরা নিউরোলজিতে পড়বো। আমাদের এখানে কিছু নেই, সিস্টিক ফাইব্রোসিস আমরা পড়ে আসছি, কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়বো। তারপরে এখানে যদি আপনারা সিঙ্গেল বেস্ট খোঁজেন যে এখান থেকে কি আসতে পারে, যে বার্থ ডিফেক্টের মধ্যে মর্টালিটি লিডিং কজ হচ্ছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট। কনজেনিটাল হার্ট ডিফেক্ট হচ্ছে মর্টালিটি লিডিং কজ। ঠিক আছে, এবং maternal illness such as rubella and injection of teratogenic agents during pregnancy along with paternal age all play a role in pathogenesis. Although some chromosomal anomalies such as trisomy 13, 18, 21 and monosomy Turner syndrome strongly associated with congenital heart disease. আমরা পড়ে আসছি যে টার্নার সিনড্রোমে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব কোয়ার্টেশন অফ দ্য অর্টা এগুলোই হয়, এবং মোস্ট কমন কনজেনিটাল এটা সিঙ্গেল বেস্ট আসতে পারে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিফেক্ট। সো এগুলো পরীক্ষা আসবে না, আমি জাস্ট একটু যেহেতু টপিকস এখানে দেয়া আছে তাই দেখালাম। আচ্ছা, এখানে একটা বক্স আছে দেখেন, কজেস অফ রেনাল ইম্পেয়ারমেন্ট ইন চাইল্ডহুড এন্ড অ্যাডোলেসেন্সি। এইটা একটু পড়ে যান, ছোট ছোট বক্স পড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট যে চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সিতে রেনাল ইম্পেয়ারমেন্টের কজগুলো কি কি। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কারণে হতে পারে, রেনাল হাইপোপ্লাসিয়া অথবা ডিসপ্লেসিয়ার কারণে হতে পারে, রিফ্লাক্স নেফ্রোপ্যাথির কারণে হতে পারে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার এন্ড পলিসিস্টিক কিডনি ডিজিজ। প্রত্যেকটা হচ্ছে এভিডেন্স বেসড এবং রেনাল ইম্পেয়ারমেন্টের কজ ইন চাইল্ডহুড এন্ড অ্যাডোলেসেন্সি। ঠিক আছে, আর এইটা তো আমরা সবাই জানি যে 90 উপরে থাকলে যে স্টেজ 1 জিএফআর, 60 থেকে 89 থাকলে জিএফআর স্টেজ 2 সিকেডি, 45 থেকে 59 3A, and 30 থেকে 44 এর মধ্যে থাকলে 3B, 15 থেকে 29 থাকলে 4, and less than 15 থাকলে 5। এটা আমরা কিডনি সিস্টেমে বা রেনাল সিস্টেমে আমরা আবারও পড়বো। ঠিক আছে, এখানে আর কিছু নেই, এগুলো আর পড়ে আমাদের তেমন কোনো লাভ হবে না। এইখানে শুধু আপনার এই চার্টটা একটু রিডিং করে দেন। ইম্প্যাক্ট অফ ট্রানজিশন প্ল্যানিং এন্ড আউটকাম ইন ডায়াবেটিস। ঠিক আছে, আউটকাম ইন ডায়াবেটিস, ডিজিজ স্পেসিফিক এডুকেশন দিতে পারলে হিমোগ্লোবিনেন্সি কমবে, জেনারিক এডুকেশন বি স্কিলস ট্রেনিং করলে ফিউয়ার অ্যাকিউট কমপ্লিকেশনস যেমন হাইপোগ্লাইসেমিয়া, অ্যাডমিশনস উইথ কিটোসিস এগুলো কমে যাবে, ট্রানজিশন কোঅর্ডিনেটর ভালো হলে লোয়ার রেট অফ লস টু ফলো আপ, জয়েন্ট পেডিয়াট্রিক অ্যাডাল্ট ক্লিনিক শুরু করতে পারলে পেশেন্টের হাইপারটেনশন, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি কমবে। এগুলো একটু রিডিং করেন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু রিডিং করে যায়। লাস্ট পেজ আমরা একটু দেখি ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ইন ক্রনস ডিজিজ। এটা আমরা যদিও জিআইটি তে পড়বো, জিআইটি আমাদের কয়েকদিন পরেই ক্লাস হবে। সো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ইন ক্রনস এর মধ্যে ইনডিউস এন্ড মেইনটেইন ক্লিনিক্যাল রিমিশন। প্রথমে আমাকে আমরা ক্রনস এর চিকিৎসা এবং আলসারেটিভ কোলাইটিস এর চিকিৎসা এগুলো কিন্তু একটু আলাদা, আমাদের ইন্ডাকশন রেমিশন এইভাবে ভাগ ভাগ করে পড়তে হয়। সো ইনডিউস এন্ড মেইনটেইন ক্লিনিক্যাল রেমিশন উইথ স্পেসিফিক ড্রাগস, অপটিমাইজ নিউট্রিশন, অপটিমাইজ বোন হেলথ, বোন হেলথ। কারণ এখানে যেহেতু ক্রনস ডিজিজ, এখানে ম্যালঅ্যাবজর্পশনের মানে ক্রনসের সবসময় দেখবেন যে ম্যালঅ্যাবজর্পশনের ফিচারগুলো থাকে এবং ভিটামিন ডি, ভিটামিন ফসফেট, টসফেট এগুলা অ্যাবজর্ব হতে পারে না, লস হয়ে যায়, এই জন্য অস্টিওপোরোসিস ডেভেলপ করে। এই জন্য অপটিমাইজ বোন হেলথ, অপটিমাইজ গ্রোথ এন্ড পিউবার্টাল প্রোগ্রেস, মিনিমাইজ অ্যাডভার্স ড্রাগ ইফেক্ট। যদি ইমিউনোসাপ্রেসিভ ইউজ করতে ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট গুলো যেতে হয়, এগুলো মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন। সো আমাদের মোটামুটি ক্লিনিক্যাল জেনেটিক্স এবং অ্যাডোলেসেন্ট ট্রানজিশন মেডিসিন, পপুলেশন হেলথ এন্ড এপিডেমিওলজি গুলো শেষ হয়ে গেল। এগুলো সব মিলিয়ে আমি আপনাদেরকে কবে পরীক্ষা হবে জানিয়ে দিব। ঠিক আছে, সো এই তো, সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস যে আমি হয়তো ম্যাটারনাল মেডিসিন 17 তারিখে এবং জিএটি 1টা 17 তারিখে নেওয়ার কথা, মেবি কালকে নিয়ে ফেলতে পারি, কারণ আমি শুক্রবার একটু ঢাকা যাচ্ছি। ঢাকায় আমার একটু ডেপুটেশন রিলেটেড 2-3 দিনের কাজ আছে, এগুলো করতে হবে। ঢাকায় গিয়ে
যদি আমার লেট হয় ঢাকা থেকে কুষ্টিয়া ব্যাক করতে, সেক্ষেত্রে ঢাকায় হয়তো আমি এভাবে লাইভ ক্লাস না নিলেও আমি রেকর্ড করে আপনাদেরকে আপলোড দিয়ে দিব। কারণ আমার ওইখানে ডেপুটেশন, আমাদের ডিপার্টমেন্ট কতদিন ঘুরায় না ঘুরায় ব্যাপারগুলো অনেক মানে জটিল আর কি। সো এই জিনিসগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হবে। সো ঢাকায়, তার উপর হচ্ছে আমার আপু আবার আসতেছে আমেরিকা থেকে। সো অনেক আবার হচ্ছে আমার শ্বশুরের চোখ অপারেশন, সব একসাথে এই 4-5 দিনের একটা কাজ নিয়ে ঢাকায় যাচ্ছি। শনিবারে শুক্রবার ইনশাল্লাহ যাব। সো আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ ডিউ টাইমে আমি যদি, যেহেতু বাসায় অনেক গেস্ট থাকবে, লাইভ যদি নাও নিতে পারি, আমি আমার সুবিধা মতো টাইমে রেকর্ড করে, এই যে যা কথা বলছি এইভাবে রেকর্ড করে আপনাদেরকে ডেলিভার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।